ভোটার তালিকার নিবিড় সংশোধনের নতুন সময়সূচি। বাংলায় পিছল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন, পাশাপাশি পিছল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও। 12 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়েই 1 জানুয়ারি 2026-এর ভোটার তালিকা প্রকাশের কাজ নতুন করে নির্মাণ। জানা যাচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের নতুন সময়সূচি 9 ডিসেম্বরের পরিবর্তে 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। 7 ফেব্রুয়ারির পরিবর্তে 14 ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। কাজের চাপে বিএলওদের অসুস্থতা, মৃত্যুর খবর যখন দিকে দিকে সামনে আসছিল, আমরা দেখতে পেয়েছি বিএলওরা তারা গতকালও সিইও দপ্তরের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন, অবস্থানে বসেছিলেন। এর মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম তৃণমূল সাংসদের প্রতিনিধি দল তারা গিয়েছিলেন কমিশনের দরবারে, সেখানে বৈঠক করেছেন। তারা 5টি প্রশ্ন রেখেছিলেন, তারা দাবি করেছেন যে সেই 5 প্রশ্নের সঠিক উত্তর নাকি দিতে পারেননি তারা। এবং তারপরেই কমিশনের আমরা দেখতে পেলাম স্পেশাল অবজারভার সুদীপ্ত গুপ্ত, তিনিও এসেছেন, তিনি এর মধ্যে বৈঠকও করেছেন। আর এর মধ্যেই একটি খবর সামনে আসছে যে এবার এই খসড়া তালিকার দিন সেটাই প্রকাশের দিন পিছোচ্ছে এবং চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশের দিনও পিছোচ্ছে। অমিতাভ কাঞ্জিলাল রাজনৈতিক বিশ্লেষক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, এখান থেকে একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করি। অমিতাভ দা, আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। দেখুন, এই মুহূর্তে দিকে দিকে যখন আমরা এই বিএলওদের একটা অসন্তোষ দেখতে পাচ্ছিলাম কমিশনের বিরুদ্ধে, যে এত দ্রুততার সঙ্গে এসআইআর প্রক্রিয়া তারা শেষ করে উঠতে পারছে না, তাদের উপর চাপ বাড়ছে, তাহলে কি কমিশন এবার সেটা মানলো? সেই জন্যই কি এই দিনক্ষণ তারা এবার পিছাতে বাধ্য হলো? কি মনে করছেন? দেখুন, কর্পোরেট কায়দায় যদি সরকারি প্রশাসনকে পরিচালনা করতে হয়, তাহলে যে চাপের মুখে বা যে সমস্যার সম্মুখীন হতে হয় সে বাস্তব অভিজ্ঞতাই হলো সম্ভবত নির্বাচন কমিশনের। কর্পোরেট যেমন কাজের টার্গেট দিয়ে কর্মীদেরকে নামিয়ে নির্দিষ্ট সময়ের ভেতরে সেই কাজ উদ্ধার করে নেওয়ার জন্য তাদের ইনসেন্টিভ দেওয়ার পাশাপাশি প্রচুর গালিগালাজ ইত্যাদি আমরা এগুলো দেখেছি বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে। নির্বাচন কমিশন প্রাথমিকভাবে অনেকটা সেই রকম অ্যাটিটিউড নিয়ে, সেই রকম মনোভাব নিয়ে প্রক্রিয়াটি পরিচালনা করতে নেমেছিল। কিন্তু যেখানে সবচেয়ে বড় গাফিলতি থেকে গেছে সেটা হচ্ছে ম্যান পাওয়ার সিলেকশন, অর্থাৎ যাদেরকে বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে ক্রমান্বয়ে আমরা দেখতে পেলাম একেবারে চুক্তিভিত্তিক আশা কর্মীরা পর্যন্ত প্রায় বিএলওর দায়িত্ব পেয়েছেন। এদের অধিকাংশই এই যে পার্শ্ব শিক্ষক ইত্যাদি, এদের অধিকাংশই তারা বলেছেন যে তারা এত ডেটা ফিড করার কাজে ততটা সড়গড় নন, ততটা দড় নন। সেই সঙ্গে সার্ভারের গতি একটা সমস্যা তৈরি করছে, রাতের পর রাত জেগে তারা কাজ শেষ করতে পারছেন না। দু একটা জায়গায় আশাব্যঞ্জক গতিতে কাজ হয়েছে বটে, কিন্তু সেটা সারা বাংলার চিত্র নয়। সবকিছু মিলিয়ে এই বাস্তবতা স্বীকার করে নিতেই হবে যে যদি আপনার কর্মীবর্গ, যাদের উপর নির্ভর করে আপনাকে এত বড় কাজ পরিচালনা করতে হবে, তারা যদি আপনার বিশ্বস্ত না হন এবং উপযুক্তভাবে প্রশিক্ষিত, দীক্ষিত এবং তাদের ব্যক্তিগত যোগ্যতাও যদি ততখানি না হয় এই প্রযুক্তিভিত্তিক কর্মকাণ্ডের ক্ষেত্রে, তাহলে আপনাকে শেষ পর্যন্ত আপনি আপনার টার্গেট শেষ করে উঠতে পারবেন না, মানে টার্গেট নির্দিষ্ট সময়ের ভেতরে শেষ করে উঠতে পারবেন না এবং স্বাভাবিকভাবেই আপনাকে দুপা পিছিয়ে যেতে হবে। সেই দুপা পিছিয়ে যাওয়ার দিকেই নির্বাচন কমিশনের পদক্ষেপ মনে হচ্ছে। দুপা পিছিয়ে এক পা এগোনোর পদ্ধতি তারা অবলম্বন করছেন এই মুহূর্তে। এতে একটা জিনিস প্রমাণিত হলো যে প্রথম কথা, পশ্চিমবঙ্গে এসআইআর গোটা প্রক্রিয়াটাকে পর্যালোচনা করে দেখলে এখনো পর্যন্ত তার যা গতি প্রকৃতি, তাকে যদি আমরা পর্যালোচনা করে দেখি তাহলে কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট, যে প্রথম থেকে রাজ্য প্রশাসন যে বিরোধিতার দৃষ্টিভঙ্গি নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছিল এবং শাসক দলের মদতপুষ্ট এবং তাদেরই দলের সদস্যদের একাংশ যারা বিএলওর দায়িত্ব পেয়েছেন, তারা গিয়ে নির্বাচন কমিশনে যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করলেন, সবটা মিলিয়ে এটা খুব স্পষ্ট যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনের ঘোষিত নির্দিষ্ট সময়ের ভেতরে তারা এই কাজটা কোনোভাবেই সম্পন্ন হতে দিতেন না এবং সেটাই তারা করে দেখালেন। এ রাজ্যে শেষ কথা শেষ পর্যন্ত ওই তিনিই বলবেন। এদেশের সংবিধান, এদেশের সাংবিধানিক সংস্থা, এদেশের অন্যান্য সমস্ত, মানে সেটা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে একেবারে নির্বাচন কমিশন পর্যন্ত প্রতিটি সংস্থাই অকেজো হয়ে যায় তার ইচ্ছা, তার প্রতিপত্তি, তার জেদ এবং তার গোয়ার্তুমির কাছে। সেটাই প্রমাণিত হলো এবং যথাযথভাবেই বিএলওদের এই ধরনের ভূমিকা, আচরণ সবকিছু মিলিয়ে নির্দিষ্ট সময়ের ভেতরে এই বিষয়টাকে শেষ করা যাবে না, সেটা নির্বাচন কমিশন বুঝতে পেরেই সম্ভবত নতুন করে সেই তারিখ বৃদ্ধির জায়গা। কিন্তু অমিতাভ দা, একটা প্রশ্ন আপনার কাছে রাখি, যে এই মুহূর্তে গত 29 তারিখ আমরা দেখেছিলাম কমিশন যে তথ্য তুলে ধরেছিল এই এসআইআর এর দিনক্ষণ বা এই যে
খসড়া তালিকা বলুন বা চূড়ান্ত তালিকা বলুন প্রকাশের যে দিনক্ষণ পিছোচ্ছে, সেটার জন্য কি শুধুমাত্র বাংলা নাকি বিজেপি শাসিত যে রাজ্যগুলি রয়েছে সেটাও দাঁড়িয়ে রয়েছে? কারণ কমিশন যে তথ্য তুলে ধরেছিল, যেখানে বলা হচ্ছে যে 91.77% সেটি ডিজিটাইজড, যে এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে এখনো পর্যন্ত বঙ্গের ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখতে গেলে বিজেপি শাসিত রাজ্যগুলি কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। না, আমি আবারও বলছি, এই অন্য রাজ্যের সঙ্গে তুলনামূলক আলোচনার প্রসঙ্গটা শুধুমাত্র সংখ্যাগত পরিমাণগত দিক থেকে সীমাবদ্ধ রাখলেই চলবে না, এর গুণগত মান বা উদ্দেশ্যটাও মাথায় রাখতে হবে। যেমন এই দ্রুত ডিজিটাইজেশনের প্রক্রিয়াতে ধরুন সামনে আসছে যে ওই মালদার যে লাভলি খাতুন, যাকে বাংলাদেশি যোগসূত্র পাওয়ার পরে তার দলই তার এই পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছিল, তার এনুমারেশন ফর্ম জমা হওয়ার জন্য বিএলও চাপ দিয়ে বিএলওকে দিয়ে সে কাজটা করিয়ে নিয়েছেন। ঠিক একই রকম ভাবে এমনটা তো নয় যে এসআইআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ অনুপ্রবেশকারী বাংলা ছেড়ে চলে গেছেন। যাদের সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, একটু মোটা টাকা দিতে পাচ্ছেন, তারা এই বিএলএদের প্রভাবিত করে বিএলওদের মাধ্যমে নানান নথি ইত্যাদিগুলোকে তৈরি করে বা দেখিয়ে সেই জায়গাগুলোকে সুনিশ্চিত করার চেষ্টা করছেন। এই এত দ্রুত ডিজিটাইজেশনের প্রক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ আত্মহত্যা করছেন, কাজের চাপ নিতে পারছেন না, মানসিক অবসাদে চলে যাচ্ছেন। আবার একই সঙ্গে 91% কাজ সম্পন্ন হয়ে যাচ্ছে। এই দুটোর সত্যকে পাশাপাশি রাখলে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয় বই কি। সারা দেশের এই ডিজিটাইজেশনের কাজটা, মানে এই ডেটা ডিজিটাইজেশনের কাজটার যে গড় গতি, তার গতির থেকে এত বিরোধিতা, এত বাধা, এত অবসাদ, এত বিতৃষ্ণা, এত আত্মহত্যা, মৃত্যু, এসব সত্ত্বেও বাংলা এগিয়ে, এই জায়গাটা একটু সন্দেহের জায়গা তৈরি করে। এবং সম্ভবত সেই সন্দেহটাকে আরেকটু পোক্ত হয় যখন কোনো রাজনৈতিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, আমার সঙ্গে খেলতে এলে আমি কিন্তু খেলা খেলে দেব। আমাদের ধারণা তিনি খেলাটি খেলে ফেলেছেন। অতএব এই এসআইআর এর নামে বাকি যেটুকু হওয়ার আছে তাতে খুব সুবিধে কিছু হবে না। এবং সেখানে আরো একটি বিষয়, আপনি যেমনটা বলছেন যে মুখ্যমন্ত্রী তার মন্তব্য, আমরা তো দেখতে পেয়েছি বিরোধী দলগুলো তারাও তো অনেক সময় অনেক বিতর্কিত মন্তব্য করেছেন। তারাও বলছেন যে 1 কোটি নাম বাদ দিয়ে দেওয়া হবে, এরকম দাবি করতে শুনেছি আমি বিরোধী দলের নেতৃত্বদের। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিএলওরা তারা যখন দ্রুততার সঙ্গে কাজ করছেন, একাংশ তারা অভিযোগ করছে যে তাদের উপর চাপ দেওয়া হচ্ছে, তারা সেই চাপ নিতে পারছেন না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিএলওদের দাবি দেওয়া বা বিএলওদের যে অবস্থান বিক্ষোভ, তাতেও কি কিছুটা নিজেদের অবস্থান থেকে নড়ল এই কমিশন? হ্যাঁ, অবশ্যই, কারণ তাদেরকে তো কাজ করতে হবে এই বিএলওদের উপর ভিত্তি করে। নির্বাচন কমিশনের তো নিজস্ব কোনো কর্মীবর্গ অ্যাজ এইভাবে নেই একেবারে তলা পর্যন্ত, যারা গিয়ে এই তথ্য সংগ্রহ এবং তথ্য ডিজিটাইজেশনের কাজটি পরিচালনা করবেন। স্বাভাবিকভাবেই তাদেরকে নির্ভর করতে হয় এই রাজ্য সরকারি কর্মচারীদের উপর, এবং যাদের মধ্যে এই মুহূর্তে অধিকাংশই যারা রয়েছেন চুক্তিভিত্তিক কর্মী। তো ফলে তাদের উপরে নির্ভর করে যখন কাজ করতে হবে, তাদের কাজের গতির সঙ্গে সামঞ্জস্য নির্বাচন কমিশনকে রাখতেই হবে, এবং সেই কারণে নির্বাচন কমিশনকে কম্প্রোমাইজ করতে হয়েছে। এটা একটা দিক। পাশাপাশি দেখুন, বিরোধী দলের যারা রয়েছেন তারা কে কখন কিভাবে কি উদ্দেশ্যে 1 কোটি মানুষের নাম বাদ যাবে ইত্যাদি বলে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছেন, বা একজনের নামও বাদ চলে গেলে কি করা হবে ইত্যাদি বলে আরো এক পক্ষ যে আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন। একটা সাধারণ স্বাভাবিক সাংবিধানিক প্রক্রিয়া, জনগণনা হয়নি, সে দীর্ঘ সময় আমরা পার করে এসেছি, 10 বছর অন্তর যেটা হওয়ার কথা, সেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়নি। তার মধ্যেই এসআইআর কে পরিচালনা করা হচ্ছে। অতএব সেইখানটাতে আরো দায়িত্বশীল ভাবে এই কেন্দ্রীয় সংস্থাটির সঙ্গে, নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকার যৌথভাবে সহযোগিতার বাতাবরণে এই কাজটি যদি পরিচালনা করতেন, সেটা নির্ঝঞ্ঝাটে নির্দিষ্ট সময়ের ভেতরে সম্ভবত সম্পন্ন করা যেত। এমন কিছু বড় ব্যাপার ছিল না। রাজ্য সরকার মরিয়া বিএলওদের কাউকে অন ডিউটি লিভ দেবেন না। রাজ্য সরকার মরিয়া যে নামও বাদ দেওয়া যাবে না। রাজ্য সরকার শাসক দলের বিএলএরা তারা বিএলওদের ঘাড়ের উপরে বসে থেকে তাদের পছন্দসই নামগুলো অতি দ্রুত যাতে ডিজিটাইজেশন হয়ে যায়, এনুমারেশন ফর্মগুলো যাতে জমা হয়ে যায়, সেই ব্যাপারগুলোর জন্য তাদের ঘাড়ের উপর চেপে বসে কাজ করছেন। বিএলওরা হুমকির সম্মুখীন হচ্ছেন যে বিএলএদের ছাড়া তারা যদি কাজ করতে যান স্বতন্ত্রভাবে, তাহলে তাদেরকে বিপদে পড়তে হবে। এই যাবতীয় বিষয় আমাদের চোখের সামনে এসেছে মিডিয়া মারফত। ফলে গোটা এসআইআর প্রক্রিয়াটা একটা এমন মানে অভূতপূর্ব সংঘাতের জায়গায় চলে গেছিল যে সেইখানে বিএলওদের উপর নির্ভর করে কাজ করতে গিয়ে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনকে তার নির্ধারিত সময়ক্রম থেকে বেশ খানিকটা আপোস করেই চলতে হলো।
অমিতাভ দা, শুরুতেই আপনি যে বিষয়টা বলছিলেন যে এই যে আমরা দেখেছিলাম যখন এসআইআর শুরু হলো, প্রথম তো বিহারে হয়েছিল এবং তারপরে পশ্চিমবঙ্গ সহ 12টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে এই যে এসআইআর প্রক্রিয়া চলছে, তাহলে কি এই কোথাও গিয়ে এই লোকবলটা একবার ভেবে দেখা উচিত ছিল কমিশনের কাছে যে আমার লোকবল কতটা রয়েছে, আমি কতটা দ্রুততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে আমি এই প্রক্রিয়া শেষ করতে পারবো, এবং সেই মতনই পরিকল্পনা করে তাহলে কি কমিশনের নামা উচিত ছিল, নাকি না এই অপরিকল্পিতভাবে একটা কোনো কাজ করার জন্যই আজকে নিজেদের অবস্থান থেকে পিছিয়ে আসতে হলো? সেটা আমি গোড়াতেই বলেছি, একেবারেই তাই। অপরিকল্পিতভাবেই যেটা হয়েছে, মানে প্রাথমিকভাবে যেটা শুরু হয়েছিল, যে ভেবে দেখবেন যে কাজ শুরু হয়েছিল প্রথমত প্রাথমিক শিক্ষক, বিদ্যালয় শিক্ষক এরা করবেন বিএলওর কাজ এবং তাদের ট্রেনিং দিয়ে তৈরি করা। শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি পার্শ্ব শিক্ষক বা চুক্তিভিত্তিক কর্মী, যারা আশা কর্মী, এই স্তর পর্যন্ত লোকজনদেরকেও ইনভলভ করা আছে বিএলওর দায়িত্ব দিয়ে। ফলে স্বাভাবিকভাবেই এদের ব্যক্তিগতভাবে আমি এদের কাউকে মানে ছোট করতে চাইছি না, কিন্তু ঘটনা এটাই যে একটি সাংবিধানিক কাজ পরিচালনার জন্য যে দায়িত্ব নিয়ে দায়িত্ব নির্বাহ করতে হয়, সাধারণত একটি নির্বাচনী প্রক্রিয়ায় এই স্তরের কর্মীরা একটি বুথে সাধারণত চতুর্থ কর্মচারী হিসেবে কাজ করেন, অর্থাৎ প্রিসাইডিং অফিসার, তারপরে আরো দুজন মানে পোলিং অফিসার ইত্যাদি, এই সমস্ত কিছু করে যে সাবস্টাফ ক্যাটাগরি যেগুলো থাকে সেই ক্যাটাগরিতে যারা কাজ করেন তাদেরকে দিয়েও বিএলওর কাজ করানো হয়েছে। ফলে নির্বাচন কমিশন নিজেই তার ম্যান পাওয়ার বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু একটা অবশ্যই সেক্ষেত্রে রাজ্য সরকারের অসহযোগিতাও অনেকখানি দায়ী, এবং সবটা মিলিয়ে রাজ্য সরকার মানে নির্বাচন কমিশনের বোঝা উচিত ছিল বাংলাতে এই কাজটা পরিচালনা করতে গেলে এই সময়টাকে হয় বাড়াতে হবে, নতুবা রাজ্য সরকারের কাছ থেকে আরো বেশি সংখ্যায় বিএলওদের নাম সংগ্রহ করতে হবে। রাজ্য সরকারকে বলতে হবে আপনি অন্যান্য সেক্টর থেকেও আমাদেরকে কর্মচারী দিন যারা এই বিএলওর কাজটা পরিচালনা করতে পারবেন। তো সহযোগিতার অভাবের কারণেই সম্ভবত এই পরিস্থিতিটা তৈরি। আচ্ছা অমিতাভ দা, আর একটা বিষয় আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে কমিশন যেভাবে পরিকল্পনা করে কাজ করছে বা কমিশন যার অঙ্গুলি হেলনে কাজ করছে, এরকম অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার যেটা করছিলেন, এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম যে 10 সংসদীয় প্রতিনিধি দল তারা পৌঁছে গিয়েছিলেন কমিশনের দপ্তরে, 5টি পঞ্চবান তারা রেখেছিলেন কমিশনের কাছে, চাপ সৃষ্টি করবেন বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চাপেরই কি ফল এটা হতে পারে যে তার জন্যই এই দিন পিছলো? দেখুন, দিন পিছিয়ে যাওয়ার মধ্যে সাময়িক একটা রাজনৈতিক জয়ের আভাস থাকতে পারে, বা সেটা নিয়ে কেউ প্রচার করতেই পারেন যে আমরা নির্বাচন কমিশনের এসআইআর এর নির্ঘণ্টকে বদলে দিতে বাধ্য করলাম, কিন্তু আখেরে এটা তো কোনো রাজনৈতিক লড়াই নয়, একটি সাংবিধানিক ব্যবস্থাকে সাময়িক বানচাল করে দেওয়ার চেষ্টা, সাময়িক বাধাগ্রস্ত করে দেওয়ার চেষ্টা। তাতে কে কি সাফল্য পেলেন, তাতে কেন্দ্রীয় সরকারকে কি কোনো বার্তা দেওয়া গেল, রাজ্যের বিরোধী দলকে কি কোনো বার্তা দেওয়া গেল, মানুষের কাছে এই বার্তাটা হয়তো পৌঁছে দেওয়া গেল যে এ রাজ্যে তিনি অসীম শক্তিধর, তিনি যা চাইবেন সেই প্রক্রিয়াতেই কাজ হবে, তিনি যা চাইবেন, তিনি যে চাইলে যেমন টেন্টেড ক্যান্ডিডেটরাও ইন্টারভিউতে ডাক পায় এই সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরেও, তেমনি তিনি চাইলে রাজ্য নির্বাচন কমিশনকে নির্ঘণ্ট বদলাতে হয়। এই জেদাজেদির জায়গাটা হয়তো জনমানুষের তুলে ধরে তিনি কি বলবো এক ধরনের নিজের এই যে ম্যাচো ইমেজ, সেই ম্যাচো ইমেজটাকে আরো বেশি বিকশিত করে তুলবেন। কিন্তু কার্যত যে বিষয়টা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন একটি স্বয়ংশাসিত সংস্থা। সত্ত্বেও কিন্তু এবারের এসআইআর বিহারেই হোক বা পশ্চিমবঙ্গেই হোক বেশ কিছু প্রশ্নে কিন্তু দ্বিধান্বিত, যার ব্যাখ্যা নির্বাচন কমিশন নিজেই দিতে পারছেন অনেক সময়। কেন এইভাবে হচ্ছে, কিভাবে এইভাবে হচ্ছে, এই অনেক প্রশ্নে ইতিপূর্বেই তারা কোণঠাসা, যেগুলো জবাব পাওয়া যায়নি, আদালত পর্যন্ত গড়িয়েছে, আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে শুধু আধারের মানে গ্রহণযোগ্যতা পরিচয়পত্র হিসেবে, তার মাপকাঠি, তার গুণমান নির্ধারণ ইত্যাদি প্রশ্ন থেকে শুরু করে কার্যত 2003-এর এসআইআর এর নীতিকে অনুসরণ করা হয়েছে কিনা বিহারে, তার প্রশ্নের ক্ষেত্রে দেখা গেছে 2003-এর প্রক্রিয়াটি একরকম ছিল, এবারের প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনেকটাই আলাদা তার থেকে। তো ফলে কখনো তারা যে তথ্য দিচ্ছেন সে তথ্য বাস্তবতার সঙ্গে মিলছে না, কখনো তারা যে ব্যাখ্যা দিচ্ছেন সে ব্যাখ্যা শেষ পর্যন্ত আদালতকে সন্তুষ্ট করতে পারছে না। আদালত তাদের, যেহেতু আরেকটি স্বয়ংশাসিত সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন, আদালত তাদেরকে পরামর্শ দিচ্ছে এই ব্যাপারটা করে নিন, এই ব্যাপারটা বদলে নিন। তো ফলে নির্বাচন কমিশনের নিজের পদক্ষেপও কিন্তু গোড়া থেকেই খুব যে গোছানো ছিল এমনটা নয়। ফলে বিরোধীরা যদি অভিযোগ করেন যে তার পেছনে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারি শাসক
রাজনৈতিক দলের অমিতাভদা, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে এই মুহূর্তে দিনক্ষণ তো অবশেষে নয় পিছলো, এবার এই বিএলওদের অসন্তোষ মিটিয়ে কমিশন কি স্বচ্ছভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, ওই যে আমি আবারও বলছিলাম, গোটা প্রক্রিয়া সম্পন্ন করার ব্যাপারে এখনো পর্যন্ত কিন্তু কোনো ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। 2000 আমরা যখন সর্বশেষ এসআইআর দেখেছি পশ্চিমবঙ্গে, তখন প্রথম দফায় 69 লক্ষ নাম বাদ পড়েছিল। তারপর সংশোধনী প্রক্রিয়ায় হিয়ারিং ইত্যাদি হওয়ার পরে সংখ্যাটা আরেকটা জায়গায় চলে যায়। কিন্তু এই মুহূর্তে এই বিপুল অনুপ্রবেশের অভিযোগ এবং বাস্তবতা, বেশ কিছু জায়গায় একই বাবার নামে অসংখ্য সন্তান বা একই ব্যক্তির ছবিতে অসংখ্য, বা একই ব্যক্তির ঠিকানা বা মৃত ব্যক্তির নামে জ্যান্ত ভোটদাতা, এই সমস্ত কিছু যে প্রক্রিয়াগুলো আমরা এতদিনে এসআইআর সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানে এই চ্যানেলেই আমরা বিভিন্ন সময় তুলে ধরেছি, আলোচনা করেছি, এত অভিযোগ সত্ত্বেও এখনো পর্যন্ত তালিকা থেকে যে নামগুলো বাদ পড়ছে সেই সংখ্যা মৃত ব্যক্তিদের সংখ্যার অতিরিক্ত খুব বেশি কিছু নয়। অতএব এসআইআর সম্পন্ন হওয়ার পর সত্যি সত্যি অনুপ্রবিষ্ট মুক্ত ভোটার তালিকা তৈরি হওয়া সম্ভব হলো কিনা, পরবর্তীতে এই তালিকা স্বচ্ছভাবে তৈরি করা যায় কিনা অবশ্যই আমরা নজর রাখবো। অমিতাভ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলালের সঙ্গে। অবশেষে দিনক্ষণ পিছলো চূড়ান্ত তালিকা এবং খসড়া তালিকা প্রকাশের দিনক্ষণ পিছলো কমিশন। নিজেদের অন্যদিকে বিএলওরা তারা এই দাবিতে আমরা দেখতে পেয়েছি অবস্থান জারি রেখেছেন সিইও দপ্তরের বাইরে। আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে প্রতিনিধি রেশমি দাস রয়েছেন, রেশমির সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করি। রেশমি, অবশেষে নিজেদের যে অবস্থান থেকে সরল কমিশন, সেই নিয়ে বিএলওরা কি বলছেন? তাদেরও তো দাবি ছিল যে তারা একটা সময়ের মধ্যে এই কাজ তারা শেষ করে উঠতে পারছে না, তাই বিএলওদের কি প্রতিক্রিয়া? দেখো, খসড়া ভোটার তালিকার যে দিন ছিল 9 ডিসেম্বর, তা পিছিয়ে হয়েছে 16 ডিসেম্বর, এবং চূড়ান্ত তালিকা যে প্রকাশের দিন সেই দিনও পিছিয়েছে। এবং বিএলও যে যারা সংগঠনের সদস্যরা রয়েছেন, মূলত বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা, তারা সিইও দপ্তরের বাইরে তারা অবস্থান বিক্ষোভ করছিলেন এবং তারা বলছিলেন সময়টা বাড়ানো দরকার, কারণ তারা বলছিলেন এই কম সময়ে তারা এসআইআরের যে সম্পূর্ণ কাজ সেটি সম্পূর্ণ করতে পারছেন না, তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। এবং বর্তমানে যেই আজকে নির্দেশিকা জারি করা হয়েছে সিইও দপ্তরের তরফ থেকে, সেই নির্দেশিকায় কি আপনারা খুশি? দেখুন, 2 বছরের কাজটা আমাদের প্রথমত 1 মাস সময় দেওয়া হয়েছিল এবং একটা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ অ্যাপ দিয়ে আমাদেরকে সেই কাজ সম্পূর্ণ করতে বলা হয়েছে। তারপরে আমাদের আন্দোলনের ফলে ইসিআই মনে করেছে যে এটা একটা সত্যিই ত্রুটিপূর্ণ অ্যাপ, ওনারা স্বীকার করে নিয়েছেন এবং এটা আমাদের একটা প্রাথমিক জয় যে ওনারা 7 দিন সময় বর্ধিত করেছেন। কিন্তু এই 7 দিনে এই কাজ কোনোভাবেই করা সম্ভব না। ইসিআই 7 দিন সময় বর্ধিত করেছেন, এই সময়টা কি আপনারা মনে করেন আরও বাড়ানো উচিত? অবশ্যই বাড়ানো উচিত। তার কারণ হচ্ছে 2 বছরের প্রক্রিয়াটা তো 1 মাসে সম্ভব নয়, তাই আমরা ইসিআইয়ের কাছে আবেদন রেখেছিলাম এটা অ্যাটলিস্ট 6 মাস হোক। 6 মাসও উনি দেননি, সে জায়গায় আমরা 3 মাস জানাতে, 3 মাসও উনি দেননি, উনি 7 দিন সময় বাড়িয়েছেন। এটা দ্বারা সম্ভব নয়, কারণ ওনারা নিজেরা একটা ত্রুটিপূর্ণ অ্যাপস, ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা এবং সমস্ত প্রক্রিয়াটাই ত্রুটিপূর্ণ হিসাবে 1 মাস ধরে ত্রুটিবিহীন করতে পারলেন না। সেখানে বিএলওরা কি করে এই কাজটা ত্রুটি মুক্তভাবে সুন্দর? তথ্য প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, সেক্ষেত্রে 2 বছরের কাজ কম সময়ে করা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়, কারণ ওনারা যারা নিজেরা টেকনিক্যাল পার্সন আছেন, তারা তাদের নিজেদের অ্যাপসটাকেই ত্রুটিবিহীন করতে পারলেন না, তো সেখানে বিএলওরা কি করতে পারে সেখানে বলুন? আপনাদের কি দাবি রয়েছে? আমাদের দাবি হচ্ছে এই পুরো প্রক্রিয়াটাকে বাড়াতে হবে, আরও 2 মাস সময় দিতে হবে, প্রত্যেকটা বিএলওকে প্রশিক্ষিত করতে হবে, যারা মারা গেছেন তাদের পোষ্যদের তাদের বাড়ির ক্ষতিপূরণ দিতে হবে, পোষ্যকে চাকরি দিতে হবে। আর তারপরেও যেটা বড় কথা হচ্ছে যে বিএলওদের যে অধিকার, সেই অধিকারটাকে সুরক্ষিত রাখতে হবে। আজকে যদি কোনো কারোর নাম বাদ যায়, তাহলে কালকে যে বিএলওর মাধ্যম দিয়ে সে বাদ যাচ্ছে, কালকে তার উপর আক্রমণ হানবে, সে তার সুরক্ষা কে দেবে? সেই সুরক্ষাটাকে আমাদের সুনিশ্চিত করতে হবে। যদি আমাদের এই শর্তগুলো না মানেন, তাহলে পরে আমাদের এই আন্দোলন চলবে। এবং এই আন্দোলন কতদিন আরও চলবে?
যতদিন না আমাদের দাবিগুলো আমরা মানে আমাদের দাবি মানা হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। কারণ ত্রুটিপূর্ণ অ্যাপ দিয়ে আমাদেরকে এইরকমভাবে মানসিক চাপ, মানসিক যন্ত্রণা দেওয়া, এটা ইসিআই এত অমানবিকতার পরিচয় দিচ্ছে যে কিচ্ছু বলার নেই। যতদিন না আমরা আমাদের দাবি মানা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। অন্তত পক্ষে ন্যূনতম 3 মাস, 6 মাস হলে আরও ভালো হতো। 2 বছরের প্রক্রিয়া, আমরা তবু ন্যূনতম 3 মাস বলছি। 3 মাস অন্তত হলে আমরা এই কাজটা সফল করতে চেষ্টা করব। আজকে যে ইসিআই এর তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে অর্থাৎ সময় বর্ধিত করা হয়েছে, কোথাও কি মনে করছেন আপনাদের এই আন্দোলনের জয়? আংশিক জয় হচ্ছে, কিন্তু আমরা পুরোপুরি এটাকে অর্থাৎ রেশমি আংশিক জয় দেখলেও এখনো আরো 3 মাস, ন্যূনতম 3 মাস সময় চাইছেন বিএলওরা তাদের এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখো রেশমি, তবে আপাতত ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে যখন দিনক্ষণ কিছুটা হলেও পিছিয়েছে, আংশিক জয় হিসেবে দেখছেন বিএলওরা, তখন রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি আপনাদের শোনাবো। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন এবং তার পাল্টা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল নেতা কি বলেছেন। বুথ সভাপতি ওখানে এরকম অবস্থা, ওই ভিডিওর ছবি একটু খুঁজতে বলুন সুব্রত বাবুকে, ওই দেখবেন জাহাঙ্গীরের মাছের ভেরিতে বারমুড়া পরে ছবি পেয়ে যাবে ওই ভিডিওর। যদি 40 দিনে ওটা করার কথা বলেন, এটা কি বাস্তবসম্মত আপনি বলুন তো? এই জন্য আমরা বারবার দাবি করেছিলাম যে এইভাবে বিএলওর উপর চাপ করে 40 জন মানুষের প্রাণ গেছে, তারপরেও যদি এটাকে রাখা হয়, এটাকে এইভাবে চাপ সৃষ্টি করে, এত আতঙ্ক সৃষ্টি করে এইভাবে এসআইআর যেটা নির্বাচনের পরে করলে সবচেয়ে ভালো, তাই নির্বাচনের আগে করছেন, ওদের রাজনৈতিক উদ্দেশ্য আছে। আর নির্বাচন কমিশন আর বিজেপি পার্টি যদি এক হয়ে যায়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু বললে বিজেপি তার রিয়াকশন দেয়, তাহলে তো এটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে যে কে কার পক্ষে আছে।